সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমি সম্পূর্ণ সুস্থ, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ। জুলাই যোদ্ধার ক্ষোভ। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহারের দাবি জামায়াত নেতা তাহেরের। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগ দিল্লির রাজনীতি করে, নাহিদ। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ৪৫ পুলিশ সদস্য আহত। গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে আইএসপিআর এর বিবৃতি। ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থান নিবন্ধন বাতিল। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিজেকে জীবিত ও সুস্থ দাবি করে নিষিদ্ধ ছাত্রলীগের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়া রমজান আলী ওরফে জুলকার নাইম। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় ৪ জন নিহত হন। তাদের মধ্যে কোটালীপাড়ার রমজান আলী নিহত হয়েছেন বলে অপপ্রচার চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মৃত্যুর খবর নিজে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন গণ অভ্যুত্থানে অংশ নেয়া এই যোদ্ধা। তিনি বলেন, আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ, অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে রমজান কাজী নাম দিয়ে আমাকে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হিসেবে নিহত বলা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর। ছাত্রলীগ কর্মীদের আইডি থেকে প্রচারিত নিহত রমজান কাজী নামটি মূলত তার নয়, তার আসল নাম জুলকার নাইম, ডাকনাম হৃদয়। প্রচারিত ওই ভিডিওটি হলো ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের আলী আক্কাস সরকারের ছেলে জুলকার নাইমের। বৃহস্পতিবার বিকেলে কামারখন্দ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কর্মীদের ওই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় জুলকার নাইম ও তার পরিবার। গোপালগঞ্জে এনসিপি নেতাদের সমাবেশে ফ্যাসিবাদী হামলার ঘটনায় প্রশাসনিক দুর্বলতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুর্বলতার জন্য অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বুধবার গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাক্তার তাহের বলেন, গোপালগঞ্জের ঘটনায় দেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন। আমরা প্রতিবাদী, সংক্ষুব্ধ। ৫ আগস্টের পর দেশে বিরাট অর্জন হয়েছে। সবার হৃদয়ে একটা প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছে, এটাই আমাদের শক্তি। তিনি বলেন, সরকার আগস্টের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু তারা খুব দুর্বল, তারা সিদ্ধান্ত নিতে পারে না এবং এ সরকারের সঙ্গে আরও কারো যোগাযোগ থাকতে পারে। যদি সরকার এটা না করে তাহলে একটা গণতদন্ত কমিশন করার আহ্বান জানাচ্ছি। ডাক্তার তাহের বলেন, গোপালগঞ্জের ঘটনায় জামায়াত আমির কথা বলেছেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে মনে হলো উনি মিস্টার অসহায়। উনি বলেছেন, প্রশাসনের দুর্বলতা থাকলে ছাড়বেন না। ১ নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে। শুনেছি গোপালগঞ্জের এএসপি কে প্রত্যাহার করেছেন মাত্র। আমি প্রধান উপদেষ্টাকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি দায় এড়াতে পারেন না। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। এমনটা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে বসবাস করার অধিকার রাখে না, কারণ তারা বাংলাদেশের রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে। বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়িতে পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিভাজিত করেছে, মানুষদেরকে হত্যা করেছে, তারা গুম, খুন সহ সবকিছু জায়েজ করেছে মুজিববাদী আদর্শের নামে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যরা।
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ৪৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া আরও অনেক সাংবাদিকও আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার সেনাবাহিনী ও পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথা না শুনে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ এনসিপির নেতাকর্মীদের উপর আক্রমণ করে। এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলার কারাগার সহ অন্যান্য সরকারি স্থাপনায় হামলা করে। এ সময় সংঘর্ষে ৪ জন নিহত হন। প্রায় ৪৫ জন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়েছে, বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের জারি করা কারফিউ চলছে। জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার আইএসপিআর এর ফেসবুক পেজে এই বিবৃতি পোস্ট করা হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা বুধবার সংঘবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বলা হয়, রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয়। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের খুলনায় স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের জারি করা কারফিউ চলছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুমোদিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়া হয়, কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আগামীতে নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষণ সংস্থাকে নিবন্ধিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল ১,৫৯,১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫,৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০,২৫৬ জন ভোট দেখেছেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।